প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। রাজশাহী থেকে আছি আমি আপনাদের সঙ্গে কাজী শাহেদ। আমরা সমসাময়িক নানা ইস্যু নিয়ে কথা বলবো সাধারণ জনতার সঙ্গে। চলুন শুনে আসি সাধারণ জনগণ সরকারের বর্তমান কার্যক্রম নিয়ে কি ভাবছেন। আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে যে একই সরকার ছিল, ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের পতন হয়েছে, বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, সেই সরকারটিকে আপনি কীভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা ভাবতে হলে সার্বিক দিক বিষয়ে আমাদেরকে বিবেচনা করেই কথা বলতে হয়। আমরা যা দেখেছি গণ অভ্যুত্থানের পরে আগেও যা চলেছে এখনও তেমনটি চলছে, কোনোটা পার্থক্য আমরা তেমনটা দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি গত সময়ে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তার আগে একটি দল দেশ শাসন করেছে, প্রায় 15 বছরের অধিক তারা দেশ শাসন করেছে, কিন্তু দেশের অরাজকতা তাণ্ডব, আপনার অশৃঙ্খলা, আপনার বালু থেকে শুরু করে টেন্ডারবাজি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দখলবাজি তাদের চালিয়েছে। বর্তমান সময় যখন দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে বাংলাদেশে, আসলে আমি এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চাই না, স্বাধীনতার সংস্করণ কথাটা লাগাতে পারি যে আমাদের স্বাধীনতা একবার হয়েছে, সেই স্বাধীনতার সংস্করণ আমরা করেছি। কিন্তু গতবারও যেমন আমরা স্বাধীনতা করার পরেও দেশের স্বাধীনতা রক্ষা করতে পারিনি, এবারও স্বাধীনতা সংস্করণ করার পরেও সেই স্বাধীনতার সংস্করণটা আমরা রক্ষা করতে ব্যর্থ। কেন মনে হচ্ছে যে আপনার এই স্বাধীনতা সংরক্ষণ করার ব্যর্থতা হচ্ছে? কেন মনে হচ্ছে আপনার কাছে? বিষয়টা হচ্ছে যে দেশের পরিস্থিতিটা যেমন ছিল, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, মানুষের যে আপনার চাহিদা ব্যবস্থা, সবগুলোই আগের মতো আছে। যেমন দ্রব্যমূল্যের যদি দিকে তাকান, সবাই বলছে যে আপনার দ্রব্যমূল্যের সবজিটা নিয়ন্ত্রণে। আসলে আপনি প্রতিটা সিজনেই লক্ষ্য করে থাকবেন যে এই সিজনটা কিন্তু সবজির সিজন, এই সিজনটাতে সব সবজির তুলনামূলক দাম কমেই, এটা আহামরি কোনো কিছু নয়। প্রত্যেকটা জিনিসের দাম কমতে হবে। আপনি এখন চাউল, সাধারণ মানুষ যে চাউল খায়, সে চাউল 60 টাকা 50 টাকার নিচে কেজি নাই। এটা যখন আপনার 30 টাকা 20 টাকা কেজি আসবে, তখন বুঝবো যে দেশের উন্নয়ন হয়েছে। আগের সরকার যা চালাচ্ছিল, বর্তমান সরকার সেখান থেকে আমাদেরকে রিমুভ করতে পেরেছে। আমাদের চিকিৎসা ব্যবস্থায় যদি বলতে চাই, চিকিৎসা ব্যবস্থাতে এমন একটা সিন্ডিকেট, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলেও সেখানে দালাল চক্র আমাদের সাথে পড়ে যায়। সেখানে ট্রলিতে করে নিয়ে যেতে হলেও, একটা চিকিৎসা ব্যবস্থার পর ট্রলিতে করে নিয়ে যেতে হলেও এই ট্রলিম্যানকে টাকা দিতে হয়। শুধু তাই নয়, একটা পেশেন্ট ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে, একটা তাদের কাছে মানে একটা তাদের সিরিঞ্জ পর্যন্ত সাপ্লাই দেওয়ার থাকে না। প্রত্যেকটা জিনিস ওই আপনার একটা রাজশাহী মেডিকেল কলেজের মনে করেন যদি 40 নম্বর ওয়ার্ডে সে ভর্তি থাকে, লক্ষ্মীপুর মোড়ে তাকে হেঁটে যেতে হয়, আবার আসতে হয়, এদিকে রোগীর বেহাল দশা হয়ে যায়। রোগী একেবারে স্বাস্থ্য ব্যবস্থাটাও এই সরকারের আমলে উন্নয়ন হয়নি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। শুধু এখানেই নয়, চিকিৎসা ব্যবস্থার আরও একটা কথা বলতে হয়। আজকে আমরা বাইরের মুখী, বিদেশমুখী হয়েছি, বিদেশগামী হয়েছে চিকিৎসার জন্য। আসলে বাংলাদেশের এই রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র যারা, তারা বাইরে থেকে এসে লেখাপড়া করে সেইখানে দক্ষতার সহিত ডাক্তারি করছে, অথচ এখানে এত ডাক্তার দক্ষ থাকার পরেও আমাদেরকে কেন বাইরে চিকিৎসা নিতে হচ্ছে? এটার কারণটা কি? এর যদি যথাযথ কারণ আমরা খুঁজে বের করতে পারি, তাহলে আমাদেরকে বাইরের দিকে যাওয়ার জন্য আমাদের এতটা ঝুঁকে পড়তে হবে না। আজকে আরও কথা বলতে চাই, অন্যদের সঙ্গেও একটু কথা বলতে চাই। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে উনি স্বাস্থ্য, চিকিৎসা এগুলো নিয়ে, তারপরে জিনিসপত্রের দাম নিয়ে কথা বলছিলেন। এই সরকারের আমলে অনেক ভালো ভালো কাজও তো হয়েছে। আপনি কীভাবে দেখছেন সরকারের কার্যক্রম? না, আমি ভালো কিছু দেখছি না। আলামিন যা বলেছে অনেকটাই যথেষ্ট বলেছে, এবং কোনো ভালো মানে একটা ময়লার যেমন এবিউটিপুর সমান, ঠিক এরকম একটি। কেন মনে হচ্ছে? না না না, এদের উন্নয়ন না, এদের মানসিক অবস্থা ভালো না। এরা রাজনৈতিকভাবে যেভাবে চাচ্ছে সেটা আমার কাছে উপযুক্ত মনে হচ্ছে। রাজনীতি, যেহেতু রাজনীতির কথা বলছেন, রাজনীতিটা কেমন হলে ভালো হতো? রাজনৈতিক যেমন আমরা ইসলামপন্থী, আমরা মুসলিম মানুষ, আমরা গণতন্ত্রের অধীনে রাজনীতিকে পছন্দ করি না। গণতন্ত্র ইসলামের সমর্থন করে না। অথচ গণতন্ত্রের অধীনে যে একটার পর একটা সরকার আসছে যাচ্ছে, কোনো উন্নয়ন নাই। শুধু খালি এপিট পরিবর্তন হচ্ছে মাত্র, আর কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। আমরা একটু বলছি এপিট উন্নয়ন হচ্ছে, কিন্তু কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন না, মানে হাত বদল হচ্ছে ক্ষমতার, এরকমটি বলছিলেন। আমরা একটু নারীদের সঙ্গে কথা বলতে চাই। এই সরকারের সময় তো আমরা অনেক কার্যক্রম দেখছি, আপনার এই সরকারের কার্যক্রমগুলিকে কেমন লাগছে? ধন্যবাদ। আসলে আমরা জানি যে, আমরা সকলেই জানি যে ডক্টর ইউনূস নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষ। উনি এনজিও প্রতিনিধিও ছিলেন। তো আমাদের যে রাজশাহীতে যে, মানে রাজশাহী না, সারা বাংলাদেশে যে কর্মসংস্থানের অভাব,
অনেকজন বেকার আছে। কর্মসংস্থানের অভাবের জন্য আমরা এখন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই নাই এখনও। আমার ওনার কাছে মানে আকুল আবেদন যে উনি আমাদের বাংলাদেশের সকল যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের জন্য দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আর দ্রব্যমূল্যের দাম বলতে এখন বর্তমানে চাউলের দাম কিন্তু 80 টাকা কেজি। আমরা এটা চাইনি, আমরা চেয়েছিলাম যে স্বাধীন বাংলাদেশে সব কিছু স্বাধীন থাকবে। ধান কি উৎপাদন হচ্ছে না? হচ্ছে, কিন্তু কে এই সিন্ডিকেটকে খুঁজে বের করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আরও একটা অনুরোধ জানাচ্ছি যে আপনারা জানেন সারা বাংলাদেশে একটা অরাজকতা চলছে। অরাজকতা বলতে হঠাৎ কারবারি হামলা, এই যে হামলা হয়ে যাচ্ছে, কে হামলা করছে, কেন হামলা হচ্ছে, এটার যখন আমরা প্রতিকারের জন্য কোনো পুলিশের কাছে থানায় যাচ্ছি, থানায় এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাহলে কে এই দায়ভার নিবে? এই দেশ চালাতে হলে সব কিছুর দায়ভার নিতে হবে। আমরা যেখানে সেখানে পড়ে থাকবো আর ওনারা কোনো ব্যবস্থা নেবে না, তা হবে না। ডক্টর ইউনূসের কাছে আমাদের আকুল আবেদন, প্রতিটা যেখানে প্রশাসন আছে, প্রশাসন থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে বাজারের দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রত্যেকটা অফিসে আজকে দেখেন আপনি বিদ্যুতে আমাদের যে নেস্কো, এই নেস্কোটা কিন্তু আমাদের রাজশাহীতে কিন্তু কোনো শিল্প প্রতিষ্ঠান নাই। এই শিল্প প্রতিষ্ঠান আছে চট্টগ্রামে। উনি যে এমডি, উনি কিন্তু ইচ্ছা করলে চট্টগ্রামে এটা নিয়ে যেতে পারতো নেস্কোটা। এই নেস্কো নিয়ে চলে আসলো কোথায়? রাজশাহীতে। রাজশাহী মানুষ খুব মানে সহজ সরল। এখন এখানে কোনো শিল্প প্রতিষ্ঠান নাই, এখানে প্রত্যেকটা মানুষের ঘাড়ে যে পরিমাণ বিল হওয়া দরকার তার চাইতে 4 ডবল 5 ডবল বিল চলে আসে। আমি একটু জানতে চাই, আপনারা তো ওয়াসা নিয়েও অনেকদিন আন্দোলন করেছেন, সেটির ব্যাপারে কিছু বলবেন? আচ্ছা, ওয়াসার বিষয়ে বলি। দেখেন আমরা কিন্তু ওয়াসার বিষয়ে অনেকবার কথা বলেছি যে আমি যারা উপদেষ্টা আছেন তাদের প্রতি আকুল আবেদন, আপনারা সারা বাংলাদেশের মানুষকে সহ আমরা বিশেষ করে অন্য দেশেও যদি অন্য জেলাতে যদি পানি ভালো পাই, আমরা রাজশাহীতে এখনও পর্যন্ত কোনো ভালো পানি পাই নাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এখানে সাধারণ নাগরিকদের সঙ্গে। তারা যেটি বলছেন যে এই সরকারের আমলে দ্রব্যমূল্য সেটি কিন্তু এখনও ঊর্ধ্বগতি আছে। আমরা আরও একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে কাছে একটু জানতে চাই, সরকার ইতিমধ্যেই 6 মাসের মতো দায়িত্ব পালন করছেন, আপনার কোন বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে সরকারের মনে করেন? ধন্যবাদ। আসলে আমাদের যে বিগত সরকার ছিল আর বর্তমান যে সরকার আছে এর মধ্যে আমি তেমন কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। কারণ বিগত সরকারের আমলে যেভাবে মানুষের হয়রানি, যেমন আমি আইনের দিক দিয়ে বলি, আমরা একটা সাধারণ মানুষ যখন আইন নিতে যেতাম সেই ক্ষেত্রে আইন আছে, কিন্তু আইনের যেই শাসন ব্যবস্থা সেটা বিগত সরকারের আমলেও ছিল না, এখনও সেটাও পাচ্ছি না। যেমন আমি থানায় যাই, একটা মামলা করি, মামলা করতে গেলে কি হয়, আমাকে ওই জিডিটা লিখতে বাইরে যেতে হয়, বাইরে যেয়ে ওনাকে টাকা দিতে হয়। আবার দেখা যাচ্ছে যখন আমরা থানায় যাই, থানায় গেলে ওই কাগজটা নিয়ে বসে থাকতে হয়। আবার দেখা যাচ্ছে আমি ভুক্তভোগী। এমনও হয় যে থানায় যে আমি একজন এসআইয়ের কাছে আমার অভিযোগটা দিচ্ছি, উল্টা দেখা যাচ্ছে যে আমার পুরে সেই অভিযোগের তীরটা আসে। তো আমরা চাই যে আমাদের দেশে যে আইন ব্যবস্থাটা আছে, আইনের যে প্রয়োগ আছে সেটা সঠিকভাবে প্রয়োগ হোক। আমরা সাধারণ মানুষ যেন সুন্দরভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সাধারণ নাগরিকদের সঙ্গে। তারা যেটি বলছেন যে এই সরকারের সময়ে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটিকে আরও গুরুত্ব দেওয়া হোক, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হয়ে ওঠে। আমরা ফিরছি, একটু বিরতিতে যাচ্ছি, আবারও ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, আবারও ফিরছি জনতার ভাবনা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি রাজশাহী থেকে আছি কাজী শাহেদ। আমরা শুনছি সমসাময়িক নানা ইস্যুতে সাধারণ মানুষের ভাবনা। আমরা আবারও শুনতে চাই, একটু যেতে চাই, আইন শৃঙ্খলা নিয়ে বারবার কথা হচ্ছে। সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে সরকারের কী পদক্ষেপ নেওয়া উচিত? বর্তমান পরিস্থিতিতে এখন যে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী, তাদের আমাদের অত নিরাপত্তা এখন পর্যন্ত আমরা ফিরে আসতে পারিনি। এই নিরাপত্তার কারণে এখন আইন শৃঙ্খলা বর্তমান সরকার কি উদ্যোগ নেবে বা আমাদের চলাফেরা জীবনযাত্রা কিভাবে সম্ভব হবে সেটা এখন তাদের বিষয়। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিতে খুব একটা শান্তি শৃঙ্খলার ভিতরে নাই। এর জন্য সরকারের আসলে কী কী উদ্যোগ নেওয়া দরকার? আমরা বলছি যে আইন শৃঙ্খলা ভালো নয়, সরকার কী কী করতে পারে? সরকার এখন বিষয় হচ্ছে, সরকার তো নিজেরাই এখন ওনারা কীভাবে মন্তব্য লিছে, আমাদের কিভাবে সুযোগ সুবিধা, আমাদের নিরাপত্তা চলাফেরা এগুলো সরকার কিভাবে নেবে, এটা তো আমরা বললে তো প্রক্রিয়া হবে না। ওনারা বৈঠকে বসি একটা সিদ্ধান্ত দিক যে না, বর্তমান জনসাধারণের নিরাপত্তাটা এখন একান্ত আমাদের কাম্য।
আরেকটু বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, সেটি হলো যে দ্রব্যমূল্য নিয়ে অনেকেই কথা বলছেন, তো দ্রব্যমূল্য কি স্বাভাবিক আছে নাকি খুবই অস্বাভাবিক? বর্তমান স্বাভাবিক নাই, এটা সবাই জনসাধারণ এবং আমি নিজেও ভোগান্তরী। এখন এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগামী, সামনে রমজান মাস, কী পরিস্থিতি নিয়ে আসবে বা কীভাবে আমরা জীবনযাত্রার দিনমজুরি কাজে কিন্তু আমরা নিয়োজিত। প্রতিনিয়ত একটা দিনমজুরি সর্বোচ্চ আয় হচ্ছে 500 টাকা। এই 500 টাকাতে সংসার কিভাবে চলাবে হিমশিম খায় যাচ্ছে। এখন সরকার দ্রুত গতিতে এই মানে উদ্যোগমিটার উপরে অবশ্যই নজরদারি দেওয়া একান্ত দরকার। সামনে আবার রমজান মাস, আমাদের একটা বড় একটা প্রক্রিয়া আসছে। এই রমজান মাস কিভাবে মোকাবেলা করবে সরকার নিজেকে দায়িত্বটা নিতে হবে। ধন্যবাদ। আমি একটু আবার আপনার কাছেও জানতে চাই যে উনি বলছিলেন যে রমজান মাস দ্রব্যমূল্য কীভাবে মানে ঠিক রাখা যায় সেটি সরকারের উদ্যোগ নিতে হবে, আপনি কি ভাবছেন? সিন্ডিকেট থেকে সব থেকে আগে সরে আসতে হবে। আমাদের সাধারণ মানুষ যেগুলো খাবার দাবার খাওয়া দাওয়া করে, ইফতারি করে, এগুলোর প্রতি দাম কমাতে হবে। কারণ আমাদের ইনকাম অনুযায়ী আমরা এগুলো কিনে খেতে পারবো না রমজান মাসে। এখন সরকারকে উদ্যোগ নেওয়া উচিত যে সাধারণ জনগণের মাঝে খাবারগুলোর দাম একটু নিয়ন্ত্রণ করা। তাছাড়া আমরা ধরেন বলেও তো লাভ হচ্ছে না, বলতে বলতে আমরা ধরেন হয়রান হয়ে গেলাম, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। সিন্ডিকেট ভাঙার কথা অনেকে বলছেন, আমরা জানি যে সবসময় যখন দ্রব্যমূল্য বাড়ে তখন সিন্ডিকেটের নামটি উঠে আসে যে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। আমরা একটু জানতে চাই, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে তখন আমরা বলি তাদের লোকজন সিন্ডিকেট করে, এখন তো দলীয় সরকার ক্ষমতায় নেই, তাহলে এই সিন্ডিকেট ভাঙার কৌশল কি আসলে? আসলে সিন্ডিকেট এমন একটা বিষয়, রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে তারা নিয়ন্ত্রণ করে বটে, রাজনৈতিক দল চলে যাওয়ার পরও তাদের যারা ছত্রছায়ায় থাকে তারাই মূলত বিজনেসম্যান হিসেবে এই সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করছে এখন। সুতরাং যারা বড় বড় বিজনেসম্যান আছে তাদেরকে যদি রাজনীতির বাইরে নিয়ে আসা যায়, বেশ করে রাজনৈতিক দলের মধ্যে যদি বিজনেসম্যানদেরকে অন্তর্ভুক্ত না করে তাদেরকে স্বাধীনভাবে বিজনেস করতে দেওয়া যায়, তখনই কিন্তু এই সিন্ডিকেট ভাঙা সম্ভব। রাজনীতির মধ্যে বিজনেসম্যানদের রেখে সিন্ডিকেট ভাঙা আমার মনে হয় সম্ভব না। একটু জানতে চাই, আপনি যখন বলছেন যে রাজনীতির কথাই উঠলো, বিএনপি একটা বড় দল, তারা দ্রুত নির্বাচন দাবি করছে, সাধারণ নাগরিক হিসেবে আপনারা দ্রুত নির্বাচন দাবি করেন কিনা? না, আমার এক্ষেত্রে মতামত অন্যরকম। কারণ হচ্ছে যে আমরা সাধারণ নাগরিক প্রত্যেকে যেন নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পারি, এই পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ভোটের আয়োজন করাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। আমরা চাই আগে পরিবেশ নিরপেক্ষ খেলার মাঠ তৈরি হোক, তারপর খেলা হোক। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে। কেউ কেউ বলছেন যে দ্রুত নির্বাচন হওয়া দরকার, আবার কেউ কেউ মনে করেন যে নির্বাচনের যে পরিবেশ এখনও সেটি হয়নি। আমরা একটু নারীদের ভাবনা জানতে চাই। সেটি হলো যে বর্তমান সরকার অনেকগুলি পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে নারীরাও আছেন, অংশগ্রহণ করছেন, নারী উপদেষ্টারাও আছেন। আমরা একটু জানতে চাই যে সরকারের যে নারীদের নিয়ে যে কর্মসূচি আছে সেটাতে আপনি সন্তুষ্ট কিনা? এখনও যে কর্মসূচি যেগুলো মানে হয়েছে সেগুলো এখনও বাস্তবায়ন হয়নি, কিংবা তারা করছে কিনা জানি না, তবে আমরা সন্তুষ্টি না। কারণ আমরা দেখেন যে বিভিন্ন ক্ষেত্রে নারীরা সব জায়গাতে পিছিয়ে আছি। শিক্ষাক্ষেত্রে বলেন, কর্মক্ষেত্রে বলেন, সব জায়গাতে পিছিয়ে আছে। যে কোনো সুযোগ সুবিধা দেখেন আগে ছেলেদেরকে দেওয়া হচ্ছে, চাকরি ক্ষেত্রে আগে ছেলেদেরকে দেওয়া হচ্ছে, প্রাধান্য দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে দেখেন যে যেখানে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে, তার ছেলেরা আগে প্রাধান্য পাচ্ছে, আমরা কিন্তু নারীরা প্রাধান্য পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা সব সময় মনে করি যে আমরা নারীরা পিছিয়ে আছি। এখন তো কোটা নাই, এখন তো নারী পুরুষ সবাই সমান। সবাই সমান হলে যে সাম্যর যে অধিকারটা মানে বলা হয় বারবার, সেই সাম্য অধিকারটা আমরা পাচ্ছি না। নারীদের তো প্রথমত তাদের যে অধিকার সেটা হচ্ছে যে সংসার থেকে তো প্রতিটা নারী তো মনে করেন যে লেখাপড়া শিখে তো সাংসারিক, কেউ চাকরি বাকরি এগুলো তো করতে চায়। নারীদের তো সেরকম কোনো প্রতিষ্ঠানই এখানে নাই। সেই প্রতিষ্ঠানগুলো যদি তৈরি করে দিত তাহলে আমরা অনেক নারী বেকারত্ব আছি, তারা হয়তো বা কর্মস্থলে যেতে পারতাম। যেমন সেলাই মেশিন, তারপরে হচ্ছে যে আরও অন্য কারিগর, তারপরে শার্ট প্যান্ট বানানো, এগুলো যদি আমাদেরকে শেখাতো আমরা শিখতাম। আরও নারীরা যারা বেকারত্ব আছে, চাকরি বাকরি যারা, হ্যাঁ, যাদের কর্মসংস্থান আছে আবার তাদের ব্যাংকে টাকা নাই, তারা কিভাবে ব্যাংক থেকে টাকা করবে, সেগুলোকে যদি একটু দেখতো তাহলে তো ভালো হতো আমাদের। সরকারের কাছে তরুণদের প্রত্যাশা, সরকার তরুণদের জন্য যত রকম কর্ম ব্যবস্থা করার দরকার করবে, তরুণদের শিক্ষা ব্যবস্থা ভালো করবে, চাকরির ব্যবস্থা ভালো করবে, দেশের জন্য যেভাবে দেশকে আগে নিয়ে যেতে হবে তরুণদেরকে সাথে নিয়ে আগাবে, বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদের সাথ দিয়ে চলবে,
তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, অতএব এদেরকে হ্যাঁ, সাথে নিয়ে কাজ তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে সবসময় সঙ্গে নিয়ে কাজ সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করছি। এই প্রত্যাশায় আমি ব্যক্ত করছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে। রাজশাহী নগরী শিক্ষা নগরী, এখানে শিক্ষার হার সর্বোচ্চ এবং এখানে শিক্ষাই আমাদের নগরী বলা হয়। রাজশাহী নগরীতে অনেক লোক আছে, অনেক বেকার আছে, অনেক যুবক আছে, তারা কোনো কর্মসংস্থান হয় নাই। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অথবা উপদেষ্টার কাছে এবং নতুন সরকার যে আসবে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের দেশে যেগুলো বেকার যুবক আছে তাদেরকে একটা কর্মসংস্থান ব্যবস্থা করা এবং ব্যাংকের মাধ্যমে এবং আমাদের প্রশিক্ষণের মাধ্যমে একটা কর্মসংস্থান করে দিতে পারলে আমাদের উপকৃত হবে। দেশে এবং বাইরে সব জায়গায় বেকারত্ব হার কম, আমাদের দেশে বেকারত্ব হার একটু বেশি। এই জন্যে আমি বর্তমান সরকার এবং আগামী যে সরকার আসবে তাদের কাছে আমি আশা রাখি যে আমাদের দেশে বেকারত্ব দূর করার জন্য যেভাবে প্রশিক্ষণের মাধ্যমে হোক, ব্যাংকের মাধ্যমে হোক, ঋণের মাধ্যমে হোক, আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জনতার ভাবনায় সাধারণ মানুষের ভাবনার কথা। আমরা ফিরছি আবারও, একটু যাচ্ছি বিরতিতে, বিরতির পর এসে আবারও শুনবো বাকি কথা। প্রিয় দর্শক, আবারও ফিরছি জনতার ভাবনা অনুষ্ঠানে। রাজশাহী থেকে আছি আমি কাজী শাহেদ। আমরা সমসাময়িক ইস্যুতে কথা বলছি সাধারণ নাগরিকদের সঙ্গে। আমরা একটু জানতে চাই যে আমরা এর আগে কথা বলছিলাম নির্বাচন ইস্যুতে, যে কেউ কেউ বলছেন যে নির্বাচনে এখনও মাঠ সেরকম হয়নি বা নির্বাচনের পরিবেশ এখনও তেমন হয়নি। আপনার কাছ থেকে একটু জানতে চাই নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? ধন্যবাদ আপনাকে। আসলে 5ই আগস্টের পরে আমরা সাধারণ জনগণ, মানুষের যে জনগণের মধ্যে যে ইহাটা ছিল যে 5ই আগস্টের পরে একটা ভালো সরকারের জন্যে আমরা আশা করছিলাম, ভালো একজন সরকার বা ভালো একটা গভর্নমেন্ট এই দেশটা পরিচালনা করবে, যাতে দেশের মানুষ সুষ্ঠু, শান্তি এবং নিরাপত্তার মাঝে থাকতে পারে। এবং দেশের যে অবস্থায় আগে যে 5 তারিখের আগে যে অবস্থায় ছিল সে অবস্থা এখন আর জনগণ চাচ্ছে না, বা ওরকম পরিস্থিতি জনগণ আর কোনোদিন চাবেও না আমার মনে হয়। আমি একজন সাধারণ জনগণ হিসাবে আমি চাই দেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটা আবার সামনের দিকে ধাবিত হোক এবং সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা এবং প্রত্যেকটা জনগণের এবং আমারও। এখন সরকারে যে আমি প্রধান উপদেষ্টার কাছে এবং বর্তমান যিনি সরকার আছেন তার কাছে আবেদন করি এবং আমার চাওয়া যে যেন সুষ্ঠু এবং স্বচ্ছ একটা নির্বাচন দিয়ে দেশটা আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য। আমরা তো দেখতে চাইলাম যে এখানে যে ভোটের জন্য একটি রাজনৈতিক দল সময় বেঁধে দিয়েছে, তারা চাচ্ছে যে দ্রুত নির্বাচন হোক, আবার কোনো কোনো রাজনৈতিক দল বলছে যে একটু পরে হোক। আসলে নির্বাচনটা কোন সময় হওয়া উচিত? আসলে 5ই আগস্টের আগে যে দেশের অবস্থা ছিল, এখন আমি চাচ্ছি বা আমাদের মতো সাধারণ জনগণ চাচ্ছে যে দেশটা আবার স্বাভাবিক অবস্থায়, যে উপদেষ্টারা আছেন, প্রধান উপদেষ্টা এবং যারা দেশ এখন চালাচ্ছেন, তারা দেশটা একটা স্বাভাবিক অবস্থায় এবং পরিষ্কার করে, এবং একটা ঘা যেমন হলে যে এটা সারতে যতটুকু সময় লাগে এবং নির্দিষ্ট একটা টাইমের মধ্যে গভর্নমেন্ট উপদেষ্টা যত দ্রুত সম্ভব যাতে নির্বাচন ব্যবস্থাটা কার্যক্রম এটা শেষ করা যায়, যত দ্রুত সম্ভব নির্বাচন, এরকম প্রত্যাশা আপনার কাছে। দ্রুত কেন নির্বাচন, কেন সংস্কার শেষে নির্বাচন নয়? সংস্কার আমরা কথা বলি, কিন্তু প্রকৃত সংস্কার আমরা করি না। তো মানে যেভাবে নির্দলীয় সরকার আছে বলছি আমরা, কিন্তু আসলে এটা প্রশ্নবিদ্ধ। কাজে বলছি যে দ্রুত নির্বাচন করে নিরপেক্ষভাবে যেন দেশটা শান্তিভাবে পরিচালিত হয়, এই জন্য দ্রুত নির্বাচনের দরকার। মত যে দেশে যে অবস্থা, জিনিসপত্রের দাম, ঠিক আছে, এটার উপর মানে খেয়াল রাখা উচিত সরকারের। আর নির্বাচনটা সুস্থভাবে মানে তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করতে হবে, এটাই। না, বেকারত্ব যেটা আছে এটা সরকারের খেয়াল রাখা উচিত, যে অনেক বেকারত্ব আছে, ওইটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, নিয়োগ দিবে। আর সবার সাথে আমিও একমত যে জিনিসপত্র যেভাবে দাম, সামনে রমজান মাস, ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে, মানে খেয়াল রাখা উচিত সরকারের। সবাই বলছেন যেটি এদিকে যে দ্রুত নির্বাচন চাচ্ছেন। আমরা একটু নির্বাচন ইস্যুতে আবারও একটু কথা বলতে চাই, যে দ্রুত নির্বাচন নাকি সংস্কার শেষে নির্বাচন, আপনার কাছ থেকে একটু জানতে চাই। দ্রুত নাকি সংস্কার শেষে?
দ্রুত নির্বাচন দেওয়াটা বোধগম্য আমার মনে হচ্ছে না। এটা সংস্করণের প্রয়োজন। আসলে দেশের যে পরিস্থিতি, এটা সার্বিক দিকে যদি স্থিতিশীল অবস্থায় না আনা হয়, আবারও যেই দলই আসুক না কেন ক্ষমতায়, তারা আবার বিড়ম্বনার শিকার হবে, আবার দেশে হট্টগোল, বিশৃঙ্খলা, সন্ত্রাসী, চাঁদাবাজ সব কিছু আবারও ঘটবে। ওই অলরেডি হয়েই আছে, সেটা আবারও চলমান থাকবে। অতএব এই সরকারের প্রধান উপদেষ্টা যিনি মহোদয় রয়েছেন, জনাব ডক্টর ইউনূস, তিনি যদি চান তার বুদ্ধিমত্তা দিয়ে দেশকে সংস্করণ করতে পারেন। তিনি যেহেতু একজন, আমাদের জানা মতে তিনি একজন জ্ঞানী মানুষ, সারা বিশ্বে তার নাম রয়েছে, সুনাম রয়েছে, খ্যাতি রয়েছে। সে তার যশ দিয়ে, খ্যাতি দিয়ে নয়, তার মেধা দিয়ে এই দেশকে সংস্করণ করুক, এটা আমাদের কাম্য। এবং যে দারিদ্র্য বিমোচন আছে এবং বেকারত্ব আছে, তিনি চাইলে, তিনি একটা উক্তি দিয়েছিলেন কিছুদিন আগে, আপনারা অবশ্যই সবাই শুনেছেন, সেটি হচ্ছে আমরা ভারতের কাছে ডিম আমদানি নয়, ডিম রপ্তানি করব, অর্থাৎ আমরা ডিম বিক্রি করব। তিনি বলেছিলেন আমরা কখনোই কাজের উপরে নির্ভরশীল হব না, কাজ তৈরি করব, মানুষকে কাজ দিব। তিনি এই কাজগুলো করতে পারেন, আমাদের জানা আছে। তাই আমরা চাইব তিনি এই কাজগুলোকে তার মেধা দিয়ে বাংলাদেশের উন্নয়ন করুক এবং বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আনুক। সামনে রমজান মাস, এই রমজান মাসে মানুষ যাতে, মুসলিমরা যারা রয়েছে তারা যাতে সুস্থভাবে ইফতারের জিনিস সামগ্রী কিনতে পারে, প্রত্যেকটা দ্রব্যমূল্য হাতের নাগালে কেনার সামর্থ্যের মাধ্যমে, সাধ্যের মাধ্যমে যাতে মানুষের হয়, এই আশা ব্যক্ত করে আমি আমরা যেটি বলছি যে নির্বাচন, কেউ সংস্কারের পক্ষে, কেউ সংস্কার শেষে নির্বাচন, কেউ চাচ্ছেন যে দ্রুত নির্বাচন। তো রাজশাহী থেকে আমরা জনতার ভাবনায় জনগণের কথা শুনছিলাম সমসাময়িক নানা ইস্যুতে। তো এই ছিল রাজশাহী থেকে। আমরা আগামীতে অন্য কোনো জেলায়, অন্য কোনোখানে আবারও শুনবো জনতার ভাবনায়।